প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে কমন উপযোগী সাজেশন এবং প্রশ্নের সমাধানের ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের দশম অধ্যায় থেকে কি কি প্রশ্ন তোমার পরীক্ষার জন্য কমন পড়তে পারে, বা সেই ওয়াইজ আমাদের একটা সাজেশন তৈরি করা হয়েছে। অর্থাৎ আমাদের এখন নতুন যে প্রশ্নের প্যাটার্নটা আছে সেই প্যাটার্ন অনুযায়ী আমরা কিভাবে আর্থিক বিবরণী সলভ করতে পারি, বা আমাদের প্রশ্নের প্যাটার্নটা ঠিক কী হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের কমন উপযোগী এই প্রশ্নের প্যাটার্নটা সাজানো হয়েছে। সো আজকে আমরা আলোচনা করব আমাদের সেই প্যাটার্ন থেকেই প্রশ্ন নাম্বার 2, অর্থাৎ সাজেশন নাম্বার যে 2 প্রশ্ন আছে সেই প্রশ্নটা। তো প্রথমেই বলে রাখা ভালো, আমাদের এখন বর্তমানে যারা 2026 সালের শিক্ষার্থীরা আছো, তোমাদের প্রশ্নের প্যাটার্নটা অর্থাৎ দশম অধ্যায় থেকে যে প্রশ্নটা থাকছে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ রিলেটেড, সেখানে কিন্তু প্রশ্নের প্যাটার্নটা একদমই চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা গতানুগতিক যেরকম সৃজনশীল প্রশ্ন আকারে সলভ করতাম, আমাদের 2টা সৃজনশীল থাকতো এবং 2টাই বাধ্যতামূলকভাবে আমাদের উত্তর করতে হতো, কিন্তু এখন কিন্তু আর সেরকমটা নেই। আমাদের এখন প্রশ্নের প্যাটার্নটা এমনভাবে সাজানো হয়েছে, আমাদেরকে একটা প্রশ্নের মধ্যেই পুরো আর্থিক বিবরণীটা প্রস্তুত করতে হবে, অর্থাৎ বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থায় বিবরণী। এই 3টা প্রশ্নের উত্তর করার জন্য কিন্তু আমরা পাচ্ছি 20 নাম্বার। তাই বুঝতেই পারছো খুব মনোযোগ সহকারে পুরো আর্থিক বিবরণী কিভাবে প্রস্তুত করা যায় সেটা আমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তো তোমাদের এই প্র্যাকটিসটাকে আরও সুন্দর করার জন্যই কিন্তু আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের এই অংশটা নতুন করে বানানো হয়েছে, যেটাতে আছে কমন উপযোগী কিছু প্রশ্ন এবং কিভাবে আমাদের এই আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণী থেকে প্রশ্ন থাকতে পারে তার কিছু নমুনা প্রশ্ন। তাহলে আমরা এখন আলোচনা করব আমাদের নমুনা প্রশ্ন নাম্বার 2। তাহলে এখন আমরা একটু দেখে নেই আমাদের সৃজনশীল প্রশ্নটা। তো প্রথমে আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এখানে প্রথমেই বলা আছে নিম্নোক্ত তথ্যাদি অবলম্বন করে তানজিন ব্রাদার্সের 2023 সালের 30শে জুন তারিখে সমাপ্ত বছরের বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। তাহলে দেখো একটা প্রশ্নই আমাদের এখানে থাকছে এবং এই একটা প্রশ্নের জন্যই কিন্তু আমরা পেয়ে যাব কত? 20 মার্ক। তাহলে দেখো এখানে বিশদায় বিবরণী প্রস্তুত করার জন্য তুমি পেয়ে যাচ্ছ 8 মার্ক, মালিকানা সত্ত্ব বিবরণীর জন্য পেয়ে যাচ্ছ 2 মার্ক, এবং এই যে আর্থিক অবস্থার বিবরণী বলা হয়েছে এটার জন্য পেয়ে যাচ্ছ 10 মার্ক। তাহলে দেখো একটা প্রশ্নের মধ্যেই 3টা কিন্তু প্রশ্ন অ্যাড করে দেওয়া হয়েছে। আমরা যেমন আগে দেখতাম যে একটা সৃজনশীল প্রশ্নের মধ্যে তোমার থাকবে কমার্কের জন্য 2, তারপরে 4 করে, কিন্তু এখানে দেখো একটা প্রশ্নতেই তোমার 20 মার্কস থাকছে। তোমার এখানে প্রথমে বিশদায় বিবরণী প্রস্তুত করার জন্য তুমি পেয়ে যাবে 8 মার্ক, তারপর মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী, এটা যেহেতু ছোট আকারে থাকে তাই এটার জন্য তুমি পেয়ে যাচ্ছ 2 মার্ক, এবং পুরো আর্থিক অবস্থার বিবরণীটা যদি তুমি কারেক্ট করতে পারো তাহলে সেটার জন্য পেয়ে যাচ্ছ 10 মার্ক। তাহলে আশা করছি আমরা মান বন্টনটা সম্পর্কে বুঝতে পারলাম। এখন আমরা আমাদের প্রশ্নে চলে যাই। তো আর্থিক বিবরণী যখনই আমরা প্র্যাকটিস করতে যাব, আমাদের মেইন কাজ হবে পুরো প্রশ্নটা আগে ভালো করে পড়া, পুরো প্রশ্নের মধ্যে কোন কোন এন্ট্রি দেওয়া আছে, কোন কোন সমন্বয় দেওয়া আছে সেটা ভালো মতো আমাদের আগে দেখে ফেলতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রেওয়ামিলটা খুবই ছোট আকারে দেওয়া আছে, অল্প কিছু লিমিটেড মান এখানে দেওয়া আছে, যেটা অ্যাজ ইউজুয়াল আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকে। এবং তারপর দেখো অনেকগুলো সমন্বয় এখানে দেওয়া আছে, এবং এই সমন্বয়গুলোই হচ্ছে আমাদের এখানে মেইন ইস্যু। যেই সমন্বয়গুলোর মাধ্যমে আমরা পুরো ম্যাথটা করব সেই সমন্বয়গুলো দেওয়া আছে। দেখো প্রথমে আমরা কি করব, যখনই আর্থিক বিবরণী প্রস্তুত করতে যাব বা আর্থিক বিবরণী যখন সলভ করতে যাব, প্রথমে আমরা আমাদের এই সমন্বয়গুলোকে এই রেওয়ামিলের সাথে রিলেট করে ফেলবো। অর্থাৎ সমন্বয়ের মধ্যে যে লাইনগুলো দেওয়া আছে, যেই সমন্বয়গুলো করতে বলা হবে সেগুলো আমরা এখানে মার্কিং করে ফেলবো, যাতে আমরা যখন সলভ করতে যাব ধাপে ধাপে যখন সলভ করতে যাব একটা এন্ট্রি দেখার সাথে সাথে যেন আমরা বুঝে ফেলতে পারি এটার সাথে অবশ্যই একটা সমন্বয় আছে এবং সেই কাজটা আমাকে করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সমাপনী মজুদ পণ্যের মূল্য 30,000 টাকা। ওকে, তাহলে এখানে দেখো সমাপনী মজুদ পণ্য যেহেতু দেওয়া আছে, আমাদের রেওয়ামিলে কিন্তু কোথাও সমাপনী মজুদ পণ্য নেই।
সো এটা যাতে আমরা ভুলে না যাই সেক্ষেত্রে কি করব, আমরা রেয়ামিলের মাঝ বরাবর লিখে রাখবো সমাপনী মজুত পণ্য, যেটার অ্যামাউন্টটা দেওয়া আছে 30,000 টাকা। তাহলে দেখো এটা যখন আমরা লিখে রাখবো আমরা কিন্তু একদমই ভুলে যাব না যে সমাপনী মজুত পণ্য আমাদের এখানে ছিল। এটা দেখার সাথে সাথেই কিন্তু আমরা মনে করে ফেলতে পারবো যে আমাদের এই সমাপনী মজুত পণ্য আছে এবং সেটাকে আমাদের সমন্বয় করতে হবে। ওকে, তাহলে আমরা দেখে নিলাম সমাপনী মজুত পণ্য অর্থাৎ 1 নম্বর সমন্বয়। 2 নম্বর সমন্বয়ে বলা হচ্ছে স্থায়ী সম্পদের ওপর 10% অবচয় ধার্য করো। তার মানে আমাদের রেয়ামিলের মধ্যে যতগুলো স্থায়ী সম্পত্তি আছে, এটা হতে পারে আসবাবপত্র, এটা হতে পারে যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, প্রত্যেকটার ওপরে আমাদের 10% করে অবচয় ধরতে হবে। তাহলে দেখো এখানে আমরা একটা অফিস সরঞ্জাম দেখতে পাচ্ছি। অফিস সরঞ্জামও কিন্তু আমাদের জন্য একটা স্থায়ী সম্পদ, তাহলে এটার উপর আমাদের 10% অবচয় হবে। সো এটার পাশে আমরা 2 লিখে রাখি। 2 বলতে বোঝানো হয়েছে সমন্বয়ের 2 নাম্বার। এটা দেখা মাত্রই কিন্তু আমরা পরবর্তীতে খেয়াল থাকবে 2 নাম্বার সমন্বয়, আমাদের একটা সমন্বয় আছে এবং সেটা অফিস সরঞ্জামের সাথে অ্যাডজাস্ট করতে হবে। তারপর আবার দেখো 4 নাম্বারেও কিন্তু আসবাবপত্র আছে এবং 4 নাম্বারে এই আসবাবপত্রও কিন্তু আমাদের জন্য একটা স্থায়ী সম্পদ। এখানে সরাসরি বলে দেওয়া হয়নি কোন কোন স্থায়ী সম্পদ, আমাদের ধরে নিতে হবে বা আমাদের এটা জানতে হবে কোন কোন এন্ট্রিগুলো আমরা স্থায়ী সম্পদ হিসেবে অন্তর্ভুক্ত করি, যেমন আসবাবপত্র, অফিস সরঞ্জাম। তাহলে এই 2টার উপরেই কি হবে 10% করে অবচয় ধরতে হবে। এবং দেখো এই 2টাই শুধুমাত্র আমাদের স্থায়ী সম্পদ আছে, আর কিন্তু আমরা রেয়ামিলে কোনো স্থায়ী সম্পদ দেখতে পাচ্ছি না। ঠিক আছে, স্থায়ী সম্পদ কোনগুলো? আসবাবপত্র, যন্ত্রপাতি, যেগুলো সাধারণত আমরা অনেক বছর যাবত দীর্ঘমেয়াদে ব্যবহার করে থাকি। তাহলে আমরা 2 নাম্বার সমন্বয় দেখলাম। এবার দেখো 3 নাম্বার সমন্বয় বলছে মূলধনের ওপর 5% সুদ ধরতে হবে। এই যে মূলধনের সুদ, এটা 2টা জায়গাকে ইফেক্ট করে। একটা হলো অন্যান্য ব্যয়, আমরা মূলধনের সুদটাকে সাধারণত অন্যান্য ব্যয়ের মধ্যে নিয়ে আসি, এবং আরেকটা হলো মালিকানা সত্ত্ব বিবরণী। যখন আমরা মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে যাব তখন আমাদের মূলধনের সাথে এটাকে যোগ করে দেখাতে হবে। তাহলে দেখো 2টা জায়গায় কিন্তু এটা এফেক্ট করছে। একটা হলো মূলধন, তাহলে আমরা এটাকে মূলধনের পাশে লিখে রাখবো। আচ্ছা, মূলধন তাহলে কোথায় আছে? দেখো মূলধন আছে ঠিক এই জায়গাটাতে, আমরা এখানে দেখতে পাচ্ছি উত্তোলন এবং মূলধন। তাহলে এই যে মূলধন এটার সাথেই কিন্তু আমাদের অ্যাড হবে। ওকে, তাহলে আমরা এখন কি করব, আমরা এই যে মূলধন, এই মূলধনের পাশে লিখে রাখবো 3, কারণ 3 নাম্বার সমন্বয়ে যেটা দেওয়া আছে সেটা আমাদের মূলধনের সাথেও সমন্বয়টা করতে হবে। এরপর তাহলে 4 নাম্বার সমন্বয়ে চলে যাই। 4 নাম্বার সমন্বয়ে বলা হচ্ছে বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য পরিশোধ করা হয়েছে। রেয়ামিলের মধ্যে আমরা বিজ্ঞাপন নামে যে এন্ট্রিটা দেখতে পাচ্ছি, এখানে এই বিজ্ঞাপন বলতে বোঝানো হয়েছে 5 বছরের অ্যামাউন্ট একসাথে পরিশোধ করা হয়েছে। তার মানে এখানে আমরা বিজ্ঞাপন বাবদ যে 6,500 টাকা দেখতে পাচ্ছি, সেই 6,500 টাকা পুরো 5 বছরের জন্য। তাহলে আমরা কি করব, আমরা এখন বিজ্ঞাপনের পাশে 5 লিখে রাখবো। আচ্ছা, বিজ্ঞাপনের পাশে 5 বছর লিখে রাখবো এবং এখানে লিখে রাখবো 4। তার মানে 4 নাম্বার সমন্বয় এটা আছে এবং এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা পুরো 5 বছরের জন্য। তাহলে দেখো সবগুলো সমন্বয় কিন্তু আমরা মার্কিং করে ফেলেছি, সবগুলো সমন্বয় আমাদের বোঝা হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের প্রশ্নে। আমাদের প্রশ্নে বলা হয়েছে বিশদায় বিবরণী প্রস্তুত করতে, তারপর মালিকানা সত্ত্ব বিবরণী এবং তারপর আর্থিক অবস্থার বিবরণী। অবশ্যই তুমি যখন খাতায় লিখবে বা অ্যান্সার করবে, অবশ্যই এই সিরিয়ালটাই কিন্তু তোমাকে মেইনটেইন করতে হবে। অর্থাৎ প্রথমে তোমাকে বিশদায় বিবরণীর ছকটা দেখাতে হবে, তারপর মালিকানা সত্ত্ব বিবরণী এবং তারপর আর্থিক অবস্থার বিবরণী। এবং আমরা যখন অ্যাকচুয়ালি আর্থিক বিবরণীগুলো করি তখন কিন্তু এই সিরিয়ালেই আমাদের করতে হয়। প্রথমে বিশদায় বিবরণী বের করি এবং বিশদায় বিবরণী থেকে আমরা নিট মুনাফা পাই, সেই নিট মুনাফাটা দিয়েই কিন্তু আমরা পরবর্তীতে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করি এবং মালিকানা সত্ত্ব বিবরণীতে আমরা যে সমাপনী মালিকানা সত্ত্ব পাই, সেই মালিকানা সত্ত্ব দিয়ে আবার আমাদের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয়। এই জন্য এই 3টাই কিন্তু
আমাদের ধাপে ধাপে অর্থাৎ সিরিয়াল মেনটেন করে করতে হবে। প্রথমে বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, তারপর আর্থিক অবস্থার বিবরণী। তাহলে আমরা চলে যাই প্রথমে বিশদায় বিবরণীতে। বিশদায় বিবরণী যেহেতু বলা হয়েছে, তাহলে আমাদের ছকটা কেমন হবে? আমাদের ছকটা হবে ঠিক এরকম। প্রথমে থাকবে বিবরণ, তারপর 3টা টাকার ঘর। এটাই হচ্ছে আমাদের বিশদায় বিবরণী অথবা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য স্ট্যান্ডার্ড একটা ছক। তাহলে আমরা এই ছক থেকে শুরু করব। এরপর আমাদের বিশদায় বিবরণীটা মূলত স্টার্ট হয় কি দিয়ে? বিক্রয় থেকে। প্রথমে আমরা বিক্রয় থেকে নিট বিক্রয় বের করি, তারপর সেখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করে দিই। মাইনাস করলে আমরা পেয়ে যাই মোট মুনাফা। এটা হচ্ছে আমাদের একদম প্রথম অংশ বিশদায় বিবরণী প্রস্তুতকরণের। তাহলে এই প্রথম অংশটা আমরা আগে একটু দেখি। আমরা প্রথম অংশটা আগে সলভ করব, তারপর দ্বিতীয় অংশে চলে যাব। তাহলে দেখো, প্রথমে আমাদের নিয়ে আসতে হবে বিক্রয়। এবার তাহলে আমরা একটু রেওয়া মিলে চলে যাই। বিক্রয়ের পরিমাণ ঠিক কতটুকু দেওয়া আছে সেটা আমরা দেখি। তাহলে দেখো, এখানে আমাদের বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 2,50,500 টাকা। তাহলে আমরা বিক্রয়ের পরিমাণ দেখলাম 2,50,500 টাকা। এখন এই বিক্রয়ের সাথে যেহেতু আর কোনো সমন্বয় নেই, শুধুমাত্র আমাদের একটা ফেরত বাদ দিতে হবে। তাহলে দেখো, বিক্রয় ফেরতটা সাধারণত ডেবিট সাইডে থাকে এবং বিক্রয় ফেরতের পরিমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি 4,000। তাহলে প্রথমে আমরা বিক্রয় বাবদ লিখব কত? 2,50,500 টাকা এবং এখান থেকে বাদ দিয়ে দিব ফেরতের পরিমাণটা। তাহলে ফেরত আমরা এখানে রেওয়া মিলের মধ্যে দেখলাম 4,000 টাকা। তাহলে যদি আমরা এটা মাইনাস করি, তাহলে আমরা পেয়ে যাব 2,46,500 টাকা। তাহলে এই যে 2,46,500 টাকা পেলাম, এটা হচ্ছে আমাদের জন্য নিট বিক্রয়। তাহলে এটা হলো নিট বিক্রয়ের পরিমাণ। এরপর আমরা এই নিট বিক্রয় থেকে বাদ দিয়ে দিব বিক্রিত পণ্যের ব্যয়, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এবার আসি, আমরা একটু খেয়াল করি বিক্রিত পণ্যের ব্যয়ের সিরিয়ালটা ঠিক কি। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য প্রথমে আমাদের নিয়ে আসতে হয় প্রারম্ভিক মজুত পণ্য, তারপর নিয়ে আসতে হয় নিট ক্রয় এবং তারপর যদি কোনো অন্যান্য খরচ থেকে থাকে, অন্যান্য প্রত্যক্ষ খরচ থেকে থাকে, যেমন পরিবহন খরচ, আমদানি শুল্ক, মজুরি, এই সকল প্রত্যক্ষ খরচ থাকলে সেই প্রত্যক্ষ খরচগুলোকে আমাদের নিয়ে আসতে হয়। এরপর আমরা এই যে সকল খরচগুলো পেয়ে গেছি, সবগুলো খরচ যোগ করে আমরা যে অ্যামাউন্টটা পাবো, সেই অ্যামাউন্ট থেকে আমাদের মাইনাস করতে হবে সমাপনী মজুত পণ্য। তাহলেই আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। তাহলে এই যে কথাগুলো বললাম, এখন আমরা স্টেপ বাই স্টেপ সেই কাজগুলো একটু করি। তাহলে প্রথমে আমরা নিয়ে আসব প্রারম্ভিক মজুত পণ্য। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় একদম শুরু হবে কি? প্রারম্ভিক মজুত পণ্য দিয়ে। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য। এবার তাহলে দেখি প্রারম্ভিক মজুত পণ্যের পরিমাণটা কত। দেখো, এখানে প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 60,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্যের পরেই আমাদের নিয়ে আসতে হয় ক্রয়ের পরিমাণ। তাহলে এখানে আমরা ক্রয়ের পরিমাণ কত দেখতে পাচ্ছি? ক্রয় এখানে দেওয়া আছে 90,000 টাকা। প্রথমে নিয়ে আসবো প্রারম্ভিক মজুত পণ্য 60,000 টাকা, তারপর নিয়ে আসবো ক্রয় এবং সেই ক্রয় থেকে আবার আমাদের নিট ক্রয়টা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা ধাপে ধাপে করি। প্রারম্ভিক মজুত পণ্য এটা পেয়ে গেছি 60,000 টাকা। এবার কি করতে হবে? ক্রয় নিয়ে আসতে হবে। ক্রয় আমরা দেখলাম 90,000। তাহলে 90,000 থেকে আমাদের একটা ফেরত ছিল, ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরতটা মাইনাস করতে হবে। এখন দেখো, ক্রয় ফেরতের পরিমাণটা ঠিক কতটুকু? ক্রয় ফেরত হচ্ছে আমাদের 3,000 টাকা। তাহলে ক্রয় থেকে আমরা 3,000 টাকা ফেরত মাইনাস করলে যদি, তাহলে 90,000 থেকে 3,000 মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি নিট ক্রয়ের পরিমাণ 87,000 টাকা। তাহলে নিট ক্রয় এটা দেখতে পাচ্ছি 87,000। এবার কি করতে হবে? এবার আমরা নিয়ে আসব আমাদের বাকি যে অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো আছে সেটা। তাহলে আমরা একটু প্রশ্নটাতে দেখি আমাদের অন্যান্য প্রত্যক্ষ খরচ আর আছে কিনা অথবা কি কি আছে। দেখো, এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই যে আমদানি শুল্ক, এটা আমাদের জন্য একটা প্রত্যক্ষ খরচ। তারপর দেওয়া আছে মজুরির পরিমাণ দেওয়া আছে 10,000। তাহলে দেখো, এই দুইটাই কিন্তু আমাদের অন্যান্য প্রত্যক্ষ খরচ, আর কিন্তু এখানে আমরা কোনো প্রত্যক্ষ খরচ দেখতে পাচ্ছি না। একটা হলো আমদানি শুল্ক এবং আরেকটা হলো মজুরি। তাহলে আমদানি শুল্ক দেওয়া আছে 5,000, মজুরি দেওয়া আছে
10,000। তাহলে এই দুইটা আমরা সিরিয়ালি লিখবো। এবং এখানে আরো একটা বিষয় যেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু মজুরি এবং আমাদের যে আমদানি শুল্ক আছে সেটার রিলেটেডও কোনো সমন্বয় দেওয়া নেই। তাহলে যা অ্যামাউন্ট আছে আমরা সরাসরি সেই অ্যামাউন্টই বসিয়ে দিব। তাহলে দেখো প্রথমে আমদানি শুল্ক দেখতে পাচ্ছি, আমদানি শুল্ক আমাদের দেওয়া আছে কত? আমদানি শুল্ক দেওয়া আছে 5,000 টাকা এবং তারপরে আমাদের মজুরির পরিমাণ দেওয়া আছে 10,000 টাকা। তাহলে মজুরি 10,000 টাকা। ওকে, তাহলে দেখো আমরা রেয়ামিল থেকে প্লাস সমন্বয় থেকে যত অন্যান্য প্রত্যক্ষ খরচ এবং বিক্রিত পণ্যের ব্যয় রিলেটেড যা যা ছিল সব নিয়ে এসেছি। তাহলে এখন আমরা কি করব? আমরা এবার এই সবগুলো খরচ যোগ করে দিব। তাহলে দেখো প্রথমে দেওয়া আছে 60,000, তারপরে 87,000, তারপর 5,000, তারপর 10,000। তাহলে টোটাল যোগ করে আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে 1,62,000 টাকা। তাহলে এই 1,62,000 টাকা থেকে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সমাপনী মজুদ পণ্যকে মাইনাস করে দিব। সমাপনী মজুদ পণ্য, তাহলে সমাপনী মজুদ পণ্য কত ছিল? আমরা কিন্তু অলরেডি আমাদের রেয়ামিলের মাঝেই লিখে রেখেছি সমাপনী মজুদ পণ্য 30,000 টাকা। তাহলে এখন আমরা এই সমাপনী মজুদ পণ্য 30,000 টাকাকে মাইনাস করে দিব। তাহলে দেখো আমরা যদি এখন 1,62,000 টাকা থেকে 30,000 টাকা মাইনাস করি তাহলে পেয়ে যাব কত? 1,32,000 টাকা। এবার দেখো এই যে 1,32,000 টাকা আমরা পেলাম এটাই কিন্তু আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। এই যে আমরা এতক্ষণ যে কাজটা করেছি সম্পূর্ণ কাজ করে এই যে 1,32,000 টাকা পেয়েছি এটাই হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নিট বিক্রয় থেকে মাইনাস করব 1,32,000 টাকা যেটা দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে নিট বিক্রয় আমরা কত পেয়েছিলাম? তাহলে এখানে দেখো আমাদের নিট বিক্রয় আমরা কত পেয়ে যাচ্ছি? 2,46,500 টাকা। এখন আমাদের এই 2,46,500 টাকা থেকে বিক্রিত পণ্যের ব্যয় 1,32,000 টাকা মাইনাস করতে হবে। তাহলে আমরা এখন কি করব? আমরা নিট বিক্রয় থেকে অর্থাৎ 2,46,500 এখান থেকে মাইনাস করব 1,32,000 টাকা। তাহলে কিন্তু আমরা আমাদের মোট মুনাফার পরিমাণ পেয়ে যাব। এখন দেখো তাহলে আমরা আমাদের মোট মুনাফার পরিমাণ পেয়ে যাচ্ছি 1,14,500 টাকা। 1,14,500 টাকা এটাকে আমরা লিখে ফেলবো মোট মুনাফা। তাহলে দেখো মোট মুনাফা পর্যন্ত অর্থাৎ একটা বিশদায় বিবরণীর অর্ধেক অংশ কিন্তু আমরা শেষ করেছি। তাহলে এখন আমাদের বাকি অংশটা করতে হবে। সো বাকি অংশটা আমরা কিভাবে করব? মোট মুনাফা, মোট মুনাফা থেকে বাদ দিব পরিচালন ব্যয়, তারপর বাদ দিব তারপর যোগ করব অন্যান্য আয় এবং তারপর বাদ দিব অন্যান্য ব্যয়। তাহলে আবার একটু বলছি, মোট মুনাফা এখান থেকে বাদ যাবে পরিচালন ব্যয়, যোগ হবে অন্যান্য আয় এবং পরবর্তীতে বাদ যাবে অন্যান্য ব্যয়। আচ্ছা, তাহলে যেহেতু আমরা মোট মুনাফা পেয়ে গেছি এখন আমাদের দেখার পালা এখানে কি কি পরিচালন ব্যয় আছে। তাহলে এখান থেকে আমাদের বাদ দিতে হবে পরিচালন ব্যয়। ওকে, তাহলে আমরা আবার আমাদের রেয়ামিলে ফিরে যাব এবং সেখান থেকে দেখে নেব কি কি পরিচালন ব্যয় আছে। তাহলে আমরা আমাদের রেয়ামিলে দেখতে পাচ্ছি প্রথমেই এই দিকটাতে যেটা ছিল এখানে সবগুলো কাজ আমরা করে ফেলেছি অলরেডি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। তাহলে এখানে কিন্তু আমাদের আর কোনো কাজ থাকছে না। তাহলে এখন আমরা শুরু করব আমাদের এই রেয়ামিল থেকে। প্রথমে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি বেতন, যেটা কিনা দেওয়া আছে 10 মাসের জন্য। বেতন বলা আছে 10 মাসের জন্য। তাহলে দেখো এবার আমরা একটু এই বেতনের ক্যালকুলেশনটা দেখি। এখানে বলা হয়েছে এই যে 20,000 টাকা এটা 10 মাসের জন্য পরিশোধ করা হয়েছে। তাহলে আমরা সাধারণত কি জানি, একটা বছরে আমাদের যে হিসাবগুলো, এক বছরে টোটাল আমাদের 12 মাস থাকে এবং সেই 12 মাসের মধ্যে 10 মাসের টাকা দেওয়া আছে। তার মানে এটা কি মিন করছে? এটা মিন করছে আরও 2 মাস দেওয়া হয়নি, আরও 2 মাস বকেয়া আছে। তাহলে দেখো যদি কোথাও আমাদের লেখা থাকে 10 মাস, এটা আমরা বুঝে নিব যে 10 মাসেরটা অলরেডি হয়ে গেছে, বাকি 2 মাস এখনো বকেয়া আছে। তাহলে আমাদের এখন এই বকেয়ার অংশ ঠিক কতটুকু বা কত টাকা সেটা বের করতে হবে।
এখন এটা আমরা কিভাবে বের করব? এই যে 20,000 টাকা দেওয়া আছে, এটা যেহেতু 10 মাসের, তাহলে এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে 1 বছরের একটা অ্যামাউন্ট পাবো। তাহলে দেখো 20,000কে 10 দিয়ে ভাগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 2,000 টাকা। তাহলে 1 বছরের জন্য 2,000 টাকা। এখন আমাদের বের করতে হবে 2 মাসের জন্য। তাহলে দেখো 2 মাসের জন্য, 1 মাসের জন্য যদি 2,000 টাকা হয় তাহলে 2 মাসের জন্য কত হবে? এই 2,000কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 4,000 টাকা। তাহলে দেখো এখানে এই যে আমরা 1 মাসের অ্যামাউন্টটা, 1 মাসের অ্যামাউন্ট পেয়েছি 2,000 এবং এই 2,000কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলেই পেয়ে যাব 2 মাসের বকেয়া টাকা। তাহলে দেখো 10 মাসের জন্য দেওয়া হয়েছে 20,000 টাকা আর বাকি 2 মাসের জন্য আছে 4,000 টাকা। তাহলে টোটাল বেতনের পরিমাণটা কত সেটা আমাদের একবারে দেখাতে হবে। এখন তাহলে আমরা চলে যাই, প্রথমে আগে লিখি বেতন, যেই পরিমাণটা দেওয়া আছে, অর্থাৎ এখানে আমাদের 20,000 টাকা দেওয়া ছিল, আমরা প্রথমে 20,000 টাকা লিখব। এরপর আমরা কিন্তু বকেয়াটা অলরেডি বের করেছি এবং কিভাবে বের করেছি সেই প্রসেসটা আমাদের অবশ্যই দেখিয়ে দিতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা 20,000 টাকাকে ভাগ করেছি 10 দ্বারা এবং তারপর গুণ করেছি 2 দ্বারা। তাহলে দেখো 10 দ্বারা ভাগ এবং 2 দ্বারা গুণ করলে আমরা টোটাল বকেয়ার 2 মাসের যে বকেয়া সেইটা পেয়ে যাব। তাহলে 2 মাসের বকেয়া আমরা পেয়ে যাচ্ছি 4,000 টাকা। এখন আমাদের যেটা মনে রাখতে হবে, যখন কোনো হিসাবের বকেয়া বলা থাকবে, বকেয়াটা আমাদের যোগ করতে হয় এবং অগ্রিম অংশটা আমাদের বিয়োগ করতে হয়। কারণ বকেয়াটা মিন করছে এই বছরেরই পাওয়ার কথা, কিন্তু এই বছরে আমরা কোনো কারণে পেলাম না। যেহেতু এটা এই বছরেরই হিসাব, তাই অবশ্যই আমরা এটা যোগ করে দেখাবো। আর যখন আমাদের অগ্রিম দেওয়া থাকবে, অগ্রিম এটাই মিন করে যে সেটা পরবর্তী বছরের। তো যেটা আমাদের পরবর্তী বছরের, এ বছরের না, আমরা কিন্তু সেই হিসাবগুলো নিয়ে আসবো না। তাই বকেয়াটা যোগ করতে হয় এবং অগ্রিমটা বিয়োগ করে দেখাতে হয়। তাহলে দেখো 20,000 যোগ 4,000, তাহলে আমরা টোটাল পেয়ে যাচ্ছি 24,000 টাকা। তারপর চলে যাই আবার রেওয়া মিলের মধ্যে। এবার আমরা বাকিটা দেখবো। দেখো বেতন কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার আমরা দেখি বিজ্ঞাপনের হিসাবটা। দেখো বিজ্ঞাপনেও বলা হয়েছে কি 6,500 টাকা, এটা টোটাল 5 বছরের জন্য দেওয়া হয়েছে। এখন যেহেতু বলা হয়েছে এটা 5 বছরের জন্য পরিশোধ করা হয়েছে, আমাদের কিন্তু 5 বছরের হিসাবটা লাগছে না, আমাদের শুধুমাত্র 1 বছরের হিসাবটা লাগবে। তাহলে আমরা 1 বছরের হিসাবটা কিভাবে বের করব? এটা যেহেতু 5 বছরের হিসাব, এই 5 বছরের হিসাব থেকে যদি আমরা 4 বছরের হিসাবটাকে মাইনাস করে দেই তাহলে কিন্তু আমরা 1 বছরের হিসাবটা পেয়ে যাব। ওকে, তাহলে এবার আসো আমাদের 1 বছরেই বা কত বা 4 বছরেই বা কত হয়, এটা আমরা কিভাবে বের করব? যেহেতু 6,500 দেওয়া আছে 5 বছরের জন্য, তাহলে এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব 1 বছরের অ্যামাউন্ট। তাহলে দেখো 6,500 এটাকে 5 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 1 বছরের অ্যামাউন্ট 1300 টাকা। এবার দেখো আমাদের তো মাইনাস করতে হবে 4 বছরের অ্যামাউন্ট, তাই আমরা কি করব? এই 1300 টাকাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা বাকি ওই 4 বছরের অ্যামাউন্টটা পেয়ে যাব। তাহলে 1300-র সাথে 4 গুণ করলে টোটাল পেয়ে যাচ্ছি 5,200 টাকা। তাহলে এটা হচ্ছে 4 বছরের জন্য। ঠিক আছে, তাহলে আমরা হিসাবগুলো দেখে নিলাম। এখন আমরা আমাদের অঙ্কে চলে যাই। তাহলে প্রথমে নিয়ে আসবো বিজ্ঞাপন। বিজ্ঞাপনের অ্যামাউন্টটা দেওয়া আছে 6,500 টাকা। এখন আমরা কি করব? এখান থেকে মাইনাস করব বিলম্বিত, অর্থাৎ 4 বছরের যে অ্যামাউন্টগুলো আছে সেগুলো হচ্ছে বিলম্বিত অংশ। এবার সেই বিলম্বিত অংশগুলোকে আমাদের মাইনাস করতে হবে। তাহলে আমরা কিভাবে সেটা সলভ করলাম? 6,500 এটা টোটাল 5 বছরের জন্য দেওয়া আছে, তাহলে 5 দিয়ে ভাগ এবং 4 দিয়ে গুণ করলেই কিন্তু আমরা 4 বছরের অ্যামাউন্টটা পেয়ে যাব। তাহলে 4 বছরের অ্যামাউন্ট আমরা মাত্রই হিসাব করেছি 5,200। এবার তাহলে 1 বছরের অ্যামাউন্টটা কত ছিল? 1 বছরের অ্যামাউন্ট ছিল 1300 টাকা। এই 1300 টাকাই হচ্ছে আমাদের বিজ্ঞাপন বাবদ খরচ। আর 4 বছরের যে অ্যামাউন্ট আমরা দেখলাম সেটা হচ্ছে আমাদের বিলম্বিত বিজ্ঞাপন। আচ্ছা, তাহলে বিজ্ঞাপন শেষ। এরপর দেখতে পাচ্ছি পরবর্তীতে 2টা কমিশন দেওয়া আছে, একটা কমিশন ডেবিট সাইডে আর একটা হচ্ছে ক্রেডিট সাইডে। তাহলে ডেবিট সাইডে যে কমিশন দেওয়া থাকবে সেটা সাধারণত প্রদত্ত কমিশনকে মিন করে এবং ক্রেডিট সাইডে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে প্রাপ্ত কমিশন। তাহলে যেটা আমাদের প্রদত্ত কমিশন
সেটাই কিন্তু আমাদের পরিচালন ব্যয়। তাহলে আমরা পরিচালন ব্যয়ের মধ্যে নিয়ে আসব প্রদত্ত কমিশনকে। ওকে, তাহলে আমরা লিখে ফেলি প্রদত্ত কমিশন 1500 টাকা। ঠিক আছে, এরপর দেখি আমাদের কিন্তু এখানে রেওয়া মিলের মধ্যে আর কোনো পরিচালন ব্যয় নেই, শুধুমাত্র একটা সমন্বয় আমাদের বাকি আছে, সেটা হচ্ছে আসবাবপত্র এবং অফিস সরঞ্জামের অবচয়, কারণ অবচয় আমাদের একটা পরিচালন ব্যয়। তাহলে দুইটার ইন্ডিভিজুয়াল অবচয়গুলো আমরা এখন বের করব। এবার আসো 2 নাম্বার সমন্বয় অবচয় নিয়ে কি বলেছে। অবচয় 10% ধার্য করতে হবে, তার মানে আসবাবপত্রের উপরেও 10%, আবার অফিস সরঞ্জামের উপরেও 10%। এবার দেখো আসবাবপত্র দেওয়া আছে 80,000 আর অফিস সরঞ্জাম দেওয়া আছে 75,000। তাহলে দেখো 10% অবচয় বের করা কিন্তু খুবই সহজ। প্রথমে আমরা বের করব আসবাবপত্রের অবচয়। তাহলে এটার হিসাবটা কি হবে, 80,000 টাকা ইন্টু 10%। তাহলে 80,000 টাকার ওপর যদি আমরা 10% করি হয়ে যাবে 8,000 টাকা। এবার দেখো পরবর্তীতে অফিস সরঞ্জামের অবচয়, যদি আমরা অফিস সরঞ্জামের অবচয় বের করি তাহলে কি হবে 75,000 টাকা ইন্টু 10%। 75,000 টাকার ওপরেও কিন্তু 10%, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি 7,500 টাকা। ওকে, ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু সবগুলো অলরেডি পেয়ে গেছি, আমাদের যত পরিচালন ব্যয় ছিল আমরা অলরেডি সবগুলো পেয়ে গেছি। এখন আমরা কি করব, এই সবগুলো পরিচালন ব্যয়কে যোগ করে দিব। তাহলে দেখো প্রথমে 24,000, তারপর পেয়ে যাচ্ছি 1300, 1500, 8,000 এবং 7,500। তাহলে দেখো টোটাল যদি আমরা যোগ করে দিই আমাদের টোটাল পরিচালন ব্যয়ের পরিমাণ হচ্ছে 42,300 টাকা। এখন আমরা আমাদের মোট মুনাফা থেকে আমরা মোট মুনাফা কত পেয়েছিলাম, মোট মুনাফার পরিমাণ পেয়েছিলাম 1,14,500 টাকা। তাহলে এই 1,14,500 টাকা থেকে আমরা এখন 42,300 টাকাকে মাইনাস করে দিব। 1,14,500 মাইনাস 42,300, তাহলে আমরা আমাদের পরিচালন মুনাফার পরিমাণ পেয়ে যাচ্ছি 72,200 টাকা। পরিচালন মুনাফা, তাহলে এটার নামটা আমরা লিখে ফেলবো পরিচালন মুনাফা। তাহলে দেখো আমরা অলরেডি পরিচালন মুনাফা পেয়ে গেছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যোগ করতে হবে অন্যান্য আয়, যোগ অন্যান্য আয়। তাহলে আমরা এখন অন্যান্য আয়ের পরিমাণটাকে নিয়ে আসব। এবার আসি আমাদের অন্যান্য আয় কি কি আছে। দেখো অন্যান্য আয় আমাদের এখানে একটা মাত্রই আছে, সেটা হচ্ছে কমিশন। আমরা দেখতে পাচ্ছি 2,000 টাকা। দেখো আর কিন্তু কোনো অন্যান্য আয় আমাদের এখানে নেই, যেমন বিনিয়োগের সুদ হতে পারে, প্রাপ্ত বার্তা হতে পারে, শুধুমাত্র প্রাপ্ত কমিশন এটাই আমাদের আছে এবং প্রাপ্ত কমিশন দেওয়া আছে 2,000 টাকা। তাহলে আমরা লিখে ফেলি প্রাপ্ত কমিশন দেওয়া আছে 2,000 টাকা। তাহলে আমরা টোটাল যদি যোগ করে ফেলি পেয়ে যাব 74,200 টাকা। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাদ দিতে হবে অন্যান্য ব্যয়, বাদ অন্যান্য ব্যয়। তাহলে এবার আমরা দেখি অন্যান্য ব্যয় কি কি আছে। এখানে কিন্তু অনেকগুলোই অন্যান্য ব্যয় আছে, যেমন দেখো প্রথমে আমরা ঋণের সুদের একটা পরিমাণ দেখতে পাচ্ছি। এখানে আমরা ঋণ দেখতে পাচ্ছি 40,000, 40,000-এর ওপর 5%। তাহলে প্রথমে আমরা একটু দেখি 40,000-এর ওপর 5% করলে আমাদের অ্যাকচুয়ালি ঋণের সুদটা কত হয়। আমাদের অ্যাকচুয়ালি ঋণের সুদ হয় 2,000 টাকা। 40,000 টাকার ওপর 5% করলে আমাদের অ্যাকচুয়ালি ঋণের সুদ হয় 2,000 টাকা। কিন্তু এখানে দেখো ঋণের সুদ বাবদ আমরা পরিশোধ করেছি 500 টাকা। তার মানে এটা কি দাঁড়াচ্ছে, আমাদের ঋণের সুদ দিতে হতো 2,000 টাকা, কিন্তু আমরা দিয়েছি 500 টাকা। তার মানে এখনো আমাদের 1,500 টাকা বকেয়া আছে। যতটুকু টাকার গ্যাপ চলছে এই টাকাটা কি হচ্ছে, এই টাকাটা এখনো আমাদের বকেয়া আছে, অর্থাৎ এখনো আমরা এই 1,500 টাকা ঋণের সুদ পরিশোধ করিনি। তো পরিশোধ করেছি কি করিনি সেটা কিন্তু আমাদের এখানে ফ্যাক্ট না, যেহেতু আমরা 5% করে টোটাল 2,000 টাকা ঋণের সুদ পেয়েছি। এই টোটাল ব্যয়টাই কিন্তু আমাদের বিশদায় বিবরণীর মধ্যে দেখাতে হবে। তাহলে এখানে আমরা আলাদা আলাদাভাবে দেখাবো। কিভাবে দেখাবো, প্রথমে আমরা দেখতে পেলাম ঋণের সুদ আমরা অলরেডি পরিশোধ করেছি 500 টাকা, কিন্তু আমাদের এখনো বকেয়া আছে 1,500 টাকা।
তাহলে বকেয়াটা আমরা কিভাবে বের করেছি? দেখো বকেয়াটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা বের করেছি। 40,000 টাকা, এটার উপর 5% করে আমরা যে অ্যামাউন্টটা পেয়েছি সেখান থেকে মাইনাস করে দিয়েছি 500 টাকা। 40,000 টাকার উপর 5% করে আমরা পেয়েছিলাম 2,000 টাকা। সেই 2,000 টাকা থেকে 500 টাকা মাইনাস করে কিন্তু আমরা বকেয়ার অংশটা পেয়েছি, রাইট? তাহলে টোটাল আমাদের ঋণের সুদ 2,000 টাকা। এরপর দেখো আমাদের কিন্তু মূলধনের সুদ, আমরা কিন্তু 3 নাম্বার সমন্বয়ের মধ্যে দেখেছিলাম মূলধনের সুদ ধার্য করতে হবে, এবং মূলধনের সুদ নিয়ে যখন আমি বলছিলাম আমি কিন্তু বলেছি এটা আমাদের অন্যান্য ব্যয়ের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে দেখো এই জিনিসগুলো কিন্তু ভুলে গেলে চলবে না। তাহলে অন্যান্য ব্যয়ের মধ্যে আমরা এটাকে নিয়ে আসব। তাহলে মূলধনের সুদ, এবার কথা হচ্ছে মূলধনের সুদটা কত হবে সেটা আমাদের দেখার পালা, এবং সেটার ক্যালকুলেশনও করতে হবে। তাহলে দেখো মূলধনের পরিমাণটা কত দেওয়া আছে? মূলধনের পরিমাণ আমাদের এখানে দেওয়া আছে 95,000 টাকা, এবং মূলধনের সুদ আমাদের বলা হয়েছে 5%। তাহলে আমরা কি করব? 95,000 টাকা ইন্টু 5%, এই দুটার পার্সেন্ট করলে আমরা মূলধনের সুদ পাবো। তাহলে দেখি 95,000 ইন্টু 5%, তাহলে পেয়ে যাচ্ছি 4,750 টাকা। তাহলে এবার কি করব? এই দুইটাকে যোগ করে আমরা এখান থেকে মাইনাস করে দিব 4,750 এবং 2,000 টাকা। তাহলে টোটাল দাঁড়াচ্ছে 6,750 টাকা। তাহলে 6,750 যদি আমরা 74,200 থেকে মাইনাস করি তাহলে পেয়ে যাব কত? 67,450 টাকা। 67,450 টাকা, এটাই হলো আমাদের নিট মুনাফা। দেখো আমরা কিন্তু টোটাল বিশদায় বিবরণীটা প্রস্তুত করলাম, এবং টোটাল বিশদায় বিবরণী প্রস্তুত করার পরে আমাদের অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 67,450 টাকা। তাহলে আমরা কিন্তু অলরেডি একটা সলভ করে ফেলেছি। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করার আমি একটু ধাপগুলো যদি মনে করার চেষ্টা করি, তাহলে দেখো প্রথমে আমাদের মূলধনের পরিমাণটা নিয়ে আসতে হবে, মূলধনের সাথে যোগ করতে হবে নিট মুনাফার পরিমাণ, তারপরে নিট মুনাফার সাথে যদি আমাদের কোনো উত্তোলন থাকে সেই উত্তোলনটাকে মাইনাস করতে হবে, এবং আমাদের এই প্রশ্নে যেহেতু মূলধনের সুদ আছে তাই আমরা কি করব? মূলধনের সুদটাকে যোগ করে দিব। এই প্রসেসটা হচ্ছে শুধুমাত্র আমাদের এই অঙ্কের জন্য। দেখো নর্মালি কিন্তু এই প্রসেসটাই থাকে, প্রথমে মূলধন, নিট মুনাফা, তারপর যদি উত্তোলন থাকে উত্তোলনটাকে মাইনাস করতে হয়, এবং তারপর মূলধন, অতিরিক্ত মূলধন বা হচ্ছে মূলধনের সুদ, সাধারণ সঞ্চিতি, এগুলো সাধারণত আমরা যোগ করে দিই। তাহলে দেখো এটা যেহেতু খুবই ছোট্ট একটা পার্ট, আমাদের কিন্তু খুব বড় ছকের দরকার পড়বে না, আমরা কিন্তু ছোট্ট এই ছকটার মাধ্যমে করে ফেলতে পারি। তাহলে প্রথমে আমাদের নিয়ে আসতে হবে মূলধনের পরিমাণ। ওকে, তাহলে দেখো মূলধন আমাদের দেওয়া আছে 95,000 টাকা, এটার সাথে আমরা যোগ করে দিব নিট মুনাফা। ইতিমধ্যে আমরা কিন্তু নিট মুনাফা পেয়েছি, আমরা মাত্র বিশদায় বিবরণী থেকে যে নিট মুনাফাটা পেয়েছি আমাদের সেটাই নিয়ে আসতে হবে। দেখো নিট মুনাফা আমরা পেয়েছি কত? আমরা নিট মুনাফা পেয়েছি 67,450 টাকা। তাহলে এটাই আমাদের নিয়ে আসতে হবে 67,450 টাকা। তাহলে যোগ করে ফেলি। তাহলে আমরা যদি দুইটা যোগ করি টোটাল আমাদের অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 1,62,450 টাকা। 1,62,450 টাকা। এবার এখান থেকে আমাদের মাইনাস করতে হবে উত্তোলনের পরিমাণ, এবং আমাদের মূলধনের সাথেই কিন্তু উত্তোলনের পরিমাণটা ছিল। আমরা একটু দেখি। দেখো মূলধনের সাথে উত্তোলন কত দেওয়া আছে? 23,000 টাকা। তাহলে এই 23,000 টাকা আমাদের মাইনাস করে ফেলতে হবে। তাহলে যদি আমরা 23,000 টাকা মাইনাস করি পেয়ে যাচ্ছি 1,39,450 টাকা। 1,39,450। এবার দেখো আমাদের একটাই কাজ আর বাকি আছে, মূলধনের সুদ। কারণ এখানে আমাদের কোনো অতিরিক্ত মূলধন নেই, সাধারণ সঞ্চিতি নেই, কোনো কিছু নেই, শুধুমাত্র একটা মূলধনের সুদ বাকি আছে। তাই আমরা কি করব? মূলধনের সুদটাকে যোগ করে দিব। এবার দেখো আমরা কিন্তু অলরেডি মূলধনের সুদ মাত্রই বের করেছি। আমরা মূলধনের সুদ দেখতে পেয়েছি মাত্রই, যেটা আমরা বিশদায় বিবরণীতে প্রস্তুত করলাম 4,750 টাকা। তাহলে এই 4,750 টাকা যোগ করে দিলেই কিন্তু আমাদের অ্যান্সার
চলে আসছে 4750। তাহলে দেখো টোটাল আমাদের মালিকানা সত্ত্ব দাঁড়াচ্ছে 1,44,200 টাকা। 1,44,200 টাকা। এটার নাম আমরা দিতে পারি সমাপনী মালিকানা সত্ত্ব, অর্থাৎ বছর শেষে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ সমাপনী মালিকানা। তাহলে সমাপনী মালিকানা সত্ত্ব আমরা কত পেয়েছি? 1,44,200 টাকা। তাহলে দেখো আমরা কিন্তু দুইটা ধাপ অলরেডি শেষ করে ফেলেছি। এখন আমাদের সর্বশেষ ধাপ করতে হবে, সেটা হলো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। তাহলে আর্থিক অবস্থার বিবরণী আমরা প্রস্তুত করে ফেলি। তো এখানেও কিন্তু আমাদের এই ছকটাই থাকছে, বিবরণ টাকা টাকা টাকা। তাহলে এবার আমরা কি করব? আমাদের আর্থিক অবস্থার বিবরণীটা প্রস্তুত করব। তো প্রথমেই আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে নিয়ে আসতে হয় মোট সম্পদের পরিমাণ। তাহলে এখানে আমরা মোট সম্পদের পরিমাণ কত দেখতে পাই? মোট সম্পদের পরিমাণ যদি বের করতে চাই, প্রথমে আমাদের আনতে হবে স্থায়ী সম্পদ। তাহলে প্রথমে আমরা নিয়ে আসব মোট স্থায়ী সম্পদের পরিমাণ। এখন আমরা দেখি স্থায়ী সম্পদ কি কি আছে। দেখো আমরা কিন্তু অলরেডি এখানে দুইটা স্থায়ী সম্পদ দেখেছি, আসবাবপত্র আর হচ্ছে অফিস সরঞ্জাম। তাহলে প্রথমে আমরা আসবাবপত্রটা লিখি। আসবাবপত্র দেওয়া ছিল 80,000 টাকা এবং এখান থেকে আমাদের অবচয়ের পরিমাণটা মাইনাস করে ফেলতে হবে। অবচয় কিন্তু আমরা অলরেডি বের করেছি 8,000, তাই এখানে আর ক্যালকুলেশনটা দেখালাম না। তাহলে অবচয় মাইনাস করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 72,000 টাকা। তারপর আমাদের এখানে অফিস সরঞ্জামের পরিমাণ ছিল, অফিস সরঞ্জাম যেটা ছিল আমাদের 75,000 টাকা। তাহলে 75,000 টাকা থেকে যদি আমরা অবচয়টা মাইনাস করি, এখানেও কিন্তু অবচয় আমরা অলরেডি বের করেছি এবং সেখান থেকে তুমি লিখে ফেলতে পারবে, এখানে আর আলাদাভাবে ক্যালকুলেশন দেখানোর দরকার নেই। তাহলে দেখো অবচয় আমরা বের করেছিলাম কত? 7,500। তাহলে 75,000 টাকা থেকে যদি আমরা 7,500 মাইনাস করে ফেলি, তাহলে আমরা পেয়ে যাব 67,500 টাকা। 67,500। এবার দেখো আমাদের কিন্তু এই দুইটাই এই দুইটাই স্থায়ী সম্পদ আছে, এই দুইটা ছাড়া কিন্তু আর কোনো স্থায়ী সম্পদ আমাদের এখানে প্রশ্নে নেই। তাই আমরা কি করব? এই দুইটা যোগ করে দিব। ওকে, তাহলে 67,500 এবং 72,000 টাকা। তাহলে টোটাল যোগ করলে আমরা মোট স্থায়ী সম্পদের পরিমাণ পেয়ে যাচ্ছি 1,39,500 টাকা। তাহলে দেখো স্থায়ী সম্পদ প্রথমে আমাদের নিয়ে আসতে হয়, তারপর নিয়ে আসতে হয় দীর্ঘমেয়াদী বিনিয়োগ। কিন্তু আমাদের এই প্রশ্নের মধ্যে কিন্তু আমরা কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ খুঁজে পাইনি। দেখো এখানে কিন্তু কোথাও কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিমাণ নেই। তাই যেহেতু দীর্ঘমেয়াদী বিনিয়োগ নেই, আমরা কি করব? আমরা সেটাকে স্কিপ করে পরের ধাপে চলে যাব। তাহলে পরের ধাপে থাকছে চলতি সম্পদ। চলতি সম্পদ। এবার তাহলে আমাদের দেখতে হবে আমাদের এই অঙ্কের মধ্যে কি কি চলতি সম্পদ আছে। নরমালি যদি আমরা চলতি সম্পদের কথা বলি, চলতি সম্পদ কোনগুলো? নগদ, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য নোট, তারপরে থাকছে সমাপনী মজুত পণ্য। যদি কোনো অগ্রিম ব্যয়ের পরিমাণ থেকে থাকে তাহলে সেই অগ্রিম ব্যয়, যদি কোনো অনাদায়ী আয় থেকে থাকে সেই অনাদায়ী আয়গুলো, সাধারণত এগুলোই আমাদের চলতি সম্পদের মধ্যে থাকে। এই কয়েকটাই ম্যাক্সিমাম টাইমে চলতি সম্পদে থেকে থাকে। তাহলে আমরা একটু দেখি আমাদের এই প্রশ্নের মধ্যে কি কি চলতি সম্পদ আছে। তো প্রথমে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি দেনাদার দেওয়া আছে। দেনাদারের পরিমাণ বলা আছে 15,000 এবং এটা সিঙ্গেল আছে, এটার সাথে আর কোনো কাজও কিন্তু নেই। তাহলে সরাসরি আমরা দেনাদার বসিয়ে দিব 15,000 টাকা। তাহলে লিখে ফেলি দেনাদার 15,000 টাকা। আচ্ছা, তারপর দেখো এইখানে যদি আমরা একটু সার্চ করি, দেখো আর কিন্তু কোনো চলতি সম্পদ আমরা দেখতে পাচ্ছি না। যেটা আমি মাত্র বলেছি, নগদ, ব্যাংক জমা, যদি কোনো অগ্রিম সম্পদ থেকে থাকে বা যদি কোনো বকেয়া দায় থেকে থাকে, বকেয়া আয় থেকে থাকে, এইগুলো সাধারণত আমাদের চলে আসে চলতি সম্পদের মধ্যে। কিন্তু এখানে শুধু দেনাদার দেখতে পাচ্ছি। আরেকটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। একটু আগেই কিন্তু আমি বলেছি সমাপনী মজুত পণ্য কিন্তু আমাদের চলতি সম্পদ। তাহলে এখানে আমরা লিখে ফেলি সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য। তাহলে সমাপনী মজুত পণ্য আমরা কত পেয়ে যাচ্ছি? 30,000 টাকা। এটা আমাদের দেওয়া আছে। ওকে, তাহলে দেখো
এই দুইটাই থাকছে আমাদের চলতি সম্পদ, আর কিন্তু থাকছে না। তাহলে দুইটা যদি যোগ করি আমরা টোটাল চলতি সম্পদের পরিমাণ পেয়ে যাচ্ছি ৪৫,০০০ টাকা। আচ্ছা, চলতি সম্পদের পরে আমাদের সাধারণত নিয়ে আসতে হয় অলিক সম্পদ, এবং এখানে কিন্তু আমাদের একটা অলিক সম্পদ আছে, সেটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে আমরা নিয়ে আসব অলিক সম্পদ। তাহলে অলিক সম্পদ কোনটা হবে? বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে আমরা লিখে ফেলি বিলম্বিত বিজ্ঞাপন। এবার দেখো, বিলম্বিত বিজ্ঞাপনও কিন্তু তুমি অলরেডি ক্যালকুলেশন করেছো, এবং বিলম্বিত বিজ্ঞাপন ক্যালকুলেশন করে আমরা পেয়েছিলাম ৫,২০০। তাই সেটার ক্যালকুলেশন আর এখানে আমাদের না দেখালেও চলবে, আমরা কিন্তু অলরেডি এটার ক্যালকুলেশন করে ফেলেছি, রাইট? তো এখন আমরা কি করব, আমাদের মোট সম্পদটা আমরা নির্ণয় করব। তাহলে দেখো, ১,৩৯,৫০০, তারপর ৪৫,০০০, ৫,২০০, টোটাল আমাদের সম্পদের পরিমাণ দাঁড়াচ্ছে ১,৮৯,৭০০ টাকা। ১,৮৯,৭০০ টাকা। তাহলে এটার নাম আমরা কি দিব? এটার নাম আমরা দিব মোট সম্পদ। তাহলে দেখো, অলরেডি আমরা আর্থিক অবস্থা বিবরণীর অর্ধেক কাজ করে ফেলেছি, তার মানে মোট সম্পদ আমরা বের করেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা বাকি অংশটা করব, তার মানে মোট মালিকানা সত্ত্ব এবং দায়ের পরিমাণটা নির্ণয় করব। তাহলে মালিকানা সত্ত্ব ও দায়। প্রথমে দেখো, সমাপনী মালিকানা সত্ত্ব কিন্তু আমরা অলরেডি বের করেছি, যেটা কিনা মালিকানা সত্ত্ব বিবরণী থেকে আমরা পেয়েছি। তাহলে সমাপনী মালিকানা সত্ত্ব আমরা কত পেয়েছিলাম? সমাপনী মালিকানা সত্ত্ব আমরা পেয়েছিলাম ১,৪৪,২০০। দেখো, এটা যেহেতু অলরেডি বের করেছি একটা ছকে, আমাদের কিন্তু আবার পুরো প্রসেসটা আর এখানে করতে হচ্ছে না। আমরা এই ১,৪৪,২০০ দিয়েই আমাদের আর্থিক অবস্থার বিবরণীটা শেষ করতে পারবো। ওকে, তাহলে আবার আমরা ফিরে যাই। আমাদের মালিকানা সত্ত্ব, সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণ আমরা পেয়েছি ১,৪৪,২০০ টাকা। ১,৪৪,২০০ টাকা। আচ্ছা, যেহেতু এটার সাথে তো আমরা আর কোনো কাজ করব না, আমরা একবারে এটাকে ফাইনাল কলামে লিখে ফেলি ১,৪৪,২০০ টাকা। এবার দেখো, মালিকানা সত্ত্বের পরে আমাদের নিয়ে আসতে হয় দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়। তাহলে দেখো, দীর্ঘমেয়াদী দায় কিন্তু আমাদের এখানে একটা আছে, এবং সেই দীর্ঘমেয়াদী দায় হলো ঋণ। দেখো, আমাদের এখানে কিন্তু একটা ঋণের পরিমাণ ছিল ৪০,০০০ টাকা। এখানে কোনো বিনিয়োগ ছিল না, কিন্তু ঋণ ছিল। তাহলে আমরা এখানে কি লিখব? ৫% ঋণ। ৫% ঋণের পরিমাণ ৪০,০০০ টাকা। তাহলে সরাসরি আমরা ৪০,০০০ টাকা এই ঘরে বসিয়ে দিলাম। এরপর দীর্ঘমেয়াদী দায়ের পর নিয়ে আসতে হয় চলতি দায়। দীর্ঘমেয়াদী দায়ের পরে চলতি দায়। তাহলে চলতি দায় আমরা কত দেখতে পাই? চলতি দায় এখানে আমরা একটু সার্চ করি, যদি চলতি দায় সাধারণত কোনগুলো? চলতি সম্পদ যেমন দেখলাম, এবার চলতি দায় হচ্ছে তার ঠিক উল্টাটা, যেমন প্রদেয় হিসাব, প্রদেয় নোট, পাওনাদার, তারপরে হতে পারে বকেয়া বেতন, অর্থাৎ বকেয়া কোনো ব্যয় অথবা অগ্রিম কোনো আয় এখানে চলে আসতে পারে। এখানে কিন্তু আমরা অলরেডি অনেকগুলো দেখেছি, যেমন এখানে আমরা দেখেছি এখানে একটা বেতনের বকেয়া ছিল, বেতন বকেয়া ছিল ৪,০০০ টাকা। তারপর দেখো, এখানে আমরা ঋণের সুদের একটা বকেয়া পেয়েছি, ঋণের সুদের বকেয়া ছিল আমাদের ১৫০০ টাকা। তাহলে দেখো, এগুলোই কিন্তু আমাদের চলতি দায়। তাহলে চলতি দায় কিন্তু আর কিছু নেই, আমাদের এখানে কোনো প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব নেই। তো যেহেতু এগুলো নেই, তাহলে ওইটাকে আমরা স্কিপ করব, যেগুলো আছে আমরা সেগুলোকেই লিখে ফেলবো। তাহলে দেখো, প্রথমে পেয়েছি বকেয়া বেতন। বকেয়া বেতন, বকেয়া বেতন আমরা পেয়েছিলাম ৪,০০০ টাকা। তারপরে আমরা বকেয়া ঋণের সুদ দেখতে পাচ্ছি, বকেয়া ঋণের সুদ। বকেয়া ঋণের সুদ দেওয়া আছে কত? ১৫০০ টাকা। এই দুইটাই আমাদের চলতি দায়, আর কোনো চলতি দায় নেই। তো আমরা এখন কি করব? এটা যোগ করে দিই। তাহলে ৪,০০০ এবং ১৫০০ যোগ করলে আমরা টোটাল পেয়ে যাচ্ছি ৫,৫০০ টাকা। এবার দেখো, এই সবগুলো যোগ করে আমরা এখন দেখতে হবে আমাদের সম্পদের সাথে মিলে যাচ্ছে কিনা। তাহলে আমাদের ৫,৫০০, ৪০,০০০ এবং ১,৪৪,২০০। তাহলে দেখো, টোটাল যোগ করে এই যে মিলে গেল, আমরা এখানে পেয়ে যাচ্ছি ১,৮৯,৭০
700 টাকা, যেটাই আমাদের সম্পদের পরিমাণ এসেছিল। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মোট মালিকানা সত্ত্ব ও দায়, মালিকানা সত্ত্ব ও দায়। তাহলে মোট মালিকানা সত্ত্ব আমরা পেয়েছি 1,89,700। আবার দেখো মোট সম্পদও কিন্তু আমরা পেয়েছি 1,89,700। যখন আমাদের আর্থিক অবস্থার বিবরণীর এই অ্যান্সারটা মিলে যায়, অর্থাৎ এই মোট সম্পদ এবং মোট মালিকানা সত্ত্ব যখন সেম হয়, অ্যান্সার দুইটা যখন সেম হয়, তখন আমরা এনশিওর হতে পারি যে আমাদের পুরো আর্থিক অবস্থার বিবরণী বা পুরো আর্থিক বিবরণীটাই ঠিক আছে। কারণ কি দেখো, এখানে এসেই তুমি এনশিওর করতে পারবে তোমার বিশদায় বিবরণীর নিট মুনাফা ঠিক আছে কিনা, তোমার মালিকানা সত্ত্ব বিবরণীর মালিকানা সত্ত্বের পরিমাণটা ঠিক আছে কিনা। কারণ তিনটাই কিন্তু কানেক্টেড, একটা আরেকটার সাথে কানেক্টেড। তুমি একটার অ্যান্সার দিয়েই কিন্তু আরেকটা নির্ণয় করতে পারছো, এবং ফাইনালি আমাদের ডেস্টিনেশন হচ্ছে এই আর্থিক অবস্থার বিবরণী। আশা করছি পুরো এই আর্থিক বিবরণীটা, বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী পুরোটাই সবাইকে আমি বোঝাতে পেরেছি আমার সাধ্য মতো। তাহলে দেখো আমরা একটু আমাদের অ্যান্সারটার সাথে মিলিয়ে নিই। দেখো এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা দেওয়া আছে। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি বিশদায় বিবরণী। বিশদায় বিবরণীর অ্যান্সার কত এসেছে? বিশদায় বিবরণী আমরা দেখতে পাচ্ছি 67,450 টাকা। আমাদেরও কিন্তু 67,450 টাকা এসেছিল। আবার দেখো মালিকানা সত্ত্ব বিবরণী, এইটাও কিন্তু দেখো আমরা পেয়েছিলাম কত? 1,44,200। এবার দেখো আর্থিক অবস্থার বিবরণী, এটাও কিন্তু আমাদের মিলে যাচ্ছে 1,89,700 টাকা। তার মানে পুরো অঙ্কটাই আমরা ঠিকঠাকভাবে সলভ করতে পেরেছি। আশা করছি প্রত্যেকটা সমন্বয় এবং প্রত্যেকটা এন্ট্রি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং পুরো আর্থিক বিবরণীটা সবাই নিজে নিজে সলভ করতে পেরেছো। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।